সেই মহান রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এই মুহূর্তে কথা বলার সুযোগ বা আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি। বিশেষভাবে বক্তব্য অনেক দিয়েছি, অনেক শুনেছেন। আজকে বক্তব্য বেশি দিব না, কিছু নির্দেশনা আছে আমাদের নির্বাচনমুখী, আর কিছু কথাবার্তা আমরা বলবো। বিশেষভাবে আমি কাউকে নাম অ্যাড্রেস করি নাই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, কারণ আমাদের বিএনপি অঙ্গ সংগঠন যদি হিসাব করি 11টি অঙ্গ সংগঠন, মূল দল, তাহলে আমাদের 12টা এমনি 12×24টা সভাপতি সেক্রেটারি আমাদের আছে। একইভাবে 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড যদি হিসাব করি তাহলে আমাদের 24-72 জন এমনি আছে। যদি আমি এই 72 জনের নাম বলি অনেক বলতে হবে, এছাড়া সাবেক আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, তাদের নাম যদি বলি তাহলে আমাদের 72 কত গুণ হয় সেটা আপনারা ভালো বুঝবেন। সেই জন্য আমি নাম উল্লেখ না করার জন্য, উল্লেখ করতে সময়ের সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে একজন অখ্যাত মেজর ছিলেন। তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছেন কিভাবে? তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছে দুঃসময়ে, যখন বাংলাদেশ কোন নেতৃত্বের শূন্যতায় চলছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো সিদ্ধান্ত দিতে পারছিল না, ঠিক সেই অজ্ঞাত মেজর জিয়াউর রহমান আই রিভোল্ট বলে সেদিন সেনাবাহিনীর সেই নিয়ম ভঙ্গ করে কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই কথা বলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে এক হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশের জন্য স্বাধীনতা এনে দিচ্ছিল। আমাদের বাংলাদেশ একটা ভূখণ্ড, আমরা যেটা বাংলাদেশের মানচিত্র বলি, সেই মানচিত্র বাংলাদেশের জনগণ পেয়েছে। সেই সময় 7.5 কোটি মানুষ ছিল, আজকে এই ভূখণ্ডটি আমরা 18 কোটি মানুষের বা কম বেশি যায় হয় তাদের সকলের সমান অধিকার। সেই স্বাধীনতা যুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের এই মানচিত্রটা পেয়েছে। সেই জন্য এই বাংলাদেশের মাটিটা কোনো ধর্মের ব্যক্তিগত বিষয় না, সেটা বাংলাদেশের যারা নাগরিক সবার বিষয়। তবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেই হিসাবে মুসলিমদের আমরা আমাদের নিয়ম কানুনগুলো ভালোভাবে মানতে হবে। আমাদের কথাবার্তায়, আচার আচরণে, দৈনন্দিন চলাফেরায় আমাদের সেই ইসলামী আদর্শগুলো আমাদের পালন করতে হবে এবং যার যার ধর্ম যারা পালন করবে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে করে তারা নির্দ্বিধায় তাদের ধর্মকর্মগুলো পালন করতে পারে। এটাই হলো জাতীয় ঐক্যের বিষয়। ঠিক একইভাবে বাংলাদেশে 75 সালে যখন একদলীয় শাসন কায়েম হয়েছিল, ঠিক সেই সময়ে আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দল থেকে মুক্ত করে বাংলাদেশে সবার জন্য সব দলের জন্য সমান অধিকার এনে দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের দিকে ধাবিত করেছিল। আবারও এরশাদ সরকার যখন একদলীয় শাসন কায়েম করার মাধ্যমে, স্বৈরাচারী শাসনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক সেই সময়ে 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মানুষের জন্য
সেই গণতন্ত্র ফিরে এনেছিল এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত এনেছিল। এই ধারাবাহিকতায় আজকে 55 বছর বা 50 বছর পার হয়ে আমরা 54 বছরে পার হচ্ছি। ঠিক এই সময়ে আবারও হাসিনা সরকার বিগত 15 বছর অধিকার হরণের মাধ্যমে বাংলাদেশের মানুষ, যুব সমাজ ভোট দিতে পারে নাই, তাদের অধিকার হরণ করেছে। ঠিক সেই সময়ে আমাদের দেশনেত্রী সেই পরিবার জনাব তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে বাংলাদেশের মানুষ তার প্রতিদান দেওয়ার জন্য 25শে মার্চ বাংলাদেশের মানুষকে যেমন উনি ভালোবাসত, একইভাবে বাংলাদেশের সকল স্তরের মানুষ ওনাকে আন্তরিকভাবে ভালোবাসে। সেই ভালোবাসার প্রমাণ করার জন্য 25শে ডিসেম্বর সেই 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের কোটি কাছাকাছি মানুষের সমাগম হয়েছে তাকে সম্মান জানানো। এই সম্মান জানানোর মাধ্যমে প্রতীয়মান হয় বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির সাথে আছে, বাংলাদেশের মানুষ ধানের শীষের সাথে আছে। বাংলাদেশের মানুষ কিসের সাথে আছে? কিসের সাথে আছে? এই সীতাকুণ্ড আদর্শ এলাকার মানুষ কিসের সাথে? অর্থাৎ এই সামগ্রিক এলাকার মানুষ নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ আছেই। এই সীতাকুণ্ডের মানুষ ওই সমাগমে অনেক বেশি অংশগ্রহণের মাধ্যমে তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তারাও প্রমাণ করেছে সীতাকুণ্ডের মানুষও সর্বস্তরের মানুষ ধানের শীষের পাশে আছে। যাই হোক, এই ধানের শীষকে আবারও আপনাদের দেশ সেবার সুযোগ করে দেওয়ার জন্য সেই সামনে হলো 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীককে আপনাদের সারা বাংলাদেশের মানুষ যেমন বিজয়ী করবে, সেইভাবে সীতাকুণ্ডের মানুষ বিজয় করার জন্য আজকে যে আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ এখানে দেখছি সেটার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমি আগাম অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে আজকে যেমন কাউকে আমি ফোন করে দাওয়াত দিতে পারি নাই। একটা কথা হলো যে আমার ফোনে একটা ফিঙ্গারপ্রিন্ট ছিল, এই কথাটা না বললেও নয়, যেটাতে সবার নাম্বার সেটা সকাল থেকে হ্যাং হয়ে গেছে, যার কারণে আমি আমার ওই মোবাইলের ডাক্তার কল করেছে, এখনো এসে পৌঁছায়নি, যার কারণে আমি অনেকে কল করতে পারি না কালকে রাত থেকে। না হলে অনেক সিনিয়র মুরব্বী যারা আছে ইচ্ছা ছিল তাদেরকে কল করব। তবে কল করতে গেলে আমার যে সমস্যাটা হলো ওইটা বন্ধ হওয়ার কারণে মহান রাব্বুল আলামিন যেটা করে ভালোর জন্য করে সেই কথাটা কেন বলি, আমি হয়তো 10 জনকে করতে পারতাম আর 20 জন আমার উপর সন্তুষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই থেকে বিপদ থেকে হয়তো বাঁচিয়েছে। আপনারা আমাকে আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে কল করতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা করেছেন তো? যাই হোক, এই ধানের শীষ প্রতীকটি প্রাথমিকভাবে আমি যখন কেন্দ্রে যোগাযোগ করি নাই, আমি যখন কেন্দ্রে যোগাযোগ করি নাই, ধানের শীষ প্রতীকটি আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে দিয়েছি। এখানে কাজী সালাউদ্দিনের আলাদাভাবে কোনো দোষ আছে বলে আমি মনে করি না। সে গিয়েছিল, তাকে প্রতীকটা প্রাথমিকভাবে মৌখিকভাবে বরাদ্দ দিয়েছে, অর্থাৎ কাজ করার জন্য। এটা বিষয়টা হলো যে আমি সেই সময় দেশের বাহিরে ছিলাম,